আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা অনুষ্ঠানে। আমরা সমসাময়িক রাজনীতির পাশাপাশি আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করতে চাই আমাদের সাথে স্টুডিওতে এরই মধ্যে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আরও একজন আমাদের সাথে যুক্ত হবেন। যারা এরই মধ্যে আলোচনায় যুক্ত হয়েছেন তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই জনাব নুরুল হক নূর, সভাপতি, গণ অধিকার পরিষদ, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। আলোচনা শুরু করি, যেটি আসলে আজকে দিনভর আলোচনায় ছিল সেটি দিয়ে একটু আলোচনা শুরু করছি। জনাব আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনাকে দিয়েই। দিনভর যে আলোচনাটি আসলে এসছে, বিশেষ করে আপনাদের সম্ভাব্য ভবিষ্যৎ নেতা এবং বর্তমান উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের স্ট্যাটাস ঘিরে তার বাবার যে লাইসেন্স নিয়ে, সেটি নিয়ে বেশ আলোচনা ছিল দিনভর। এটি এখনকার বিষয়, কিন্তু এর আগেও আমরা দেখেছি যে এনসিপি গঠনের পরপরই ৫ তারকা হোটেল, সেটি নিয়ে আলোচনা হয়েছে। সার্জিস আলমের গাড়ি বহর, সম্প্রতি পাঠ্যপুস্তক ডিসি নিয়োগ নিয়ে একজনকে আপনারা সাময়িক বহিষ্কার করেছেন, এবং একের পর এক যে অভিযোগ, এবং সবশেষ যেটি আসিফ মাহমুদের বাবার ক্ষেত্রে ঘটলো। আমরা এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ও দেখেছি এরকমের অনেক অভিযোগ এসছে। প্রধানমন্ত্রী কোনোটি হাসির ছলে উড়িয়ে দিয়েছেন, তার ৪০০ কোটি টাকার, তার যিনি পিয়ন ছিলেন তার ৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেটি নিয়েও পরে আর তেমন একটা দেখিনি আমরা। কেউ আবার সেখানেও সাধুবাদ জানিয়েছেন যে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন তার নিজের পিয়নের সম্পর্কে, সেটিও আমরা দেখেছি সাধুবাদ। এবারও আমরা জনাব আসিফ মাহমুদের সাধুবাদ দেখছি, অনেকেই বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এনসিপি কিভাবে দেখছে আসলে এটিকে? ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা এই শোটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত আপনি অনেকগুলো বিষয় একই সাথে অবতারণা করেছেন। এর মধ্যে এসেছে এনসিপি গঠনের পর তার ইফতার মাহফিল, তারপর তার বিভিন্ন প্রোগ্রাম, বিশেষ করে ঈদের বন্ধের সময় যে এনসিপির কিছু নেতৃবৃন্দ যার এলাকায় গিয়ে শোডাউন করেছেন। আর আজকে যে ঘটনাটি ঘটলো, যেটি গতকাল একটু ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে আসিফ মাহমুদের বাবা একটি ট্রেড লাইসেন্স এবং ঠিকাদারি লাইসেন্স করেছেন ওনার নামে। তো সেটি আসার পর আসিফ মাহমুদ তার প্রথম কর্মদিবসে এটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। মূলত আমরা এই সমালোচনাগুলোকে স্বাগত জানাচ্ছি। এই এনসিপির বিরুদ্ধে ঠিক না, এনসিপি সম্পর্কে। পাশাপাশি সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে একজন উপদেষ্টা, যদিও এনসিপির সাথে তার কোনো অফিসিয়াল কোনো সম্পর্ক নেই, ইভেন ভবিষ্যতে সম্পর্ক হবে কিনা এ বিষয়ে আসলে উনি কিংবা এনসিপির পক্ষ থেকে কোনো আপনার সিদ্ধান্ত গৃহীত হয়নি। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে একজন উপদেষ্টা হিসেবে তিনি তার সমালোচনার জবাবটা যেভাবে দিয়েছেন। এইখানে যদি আমি ওর সাথে একটু যোগ করি, আসলে উনি গত ১৯ তারিখে সম্ভবত কুমিল্লার একটি সমাবেশ ছিল, এবং সেখানে আসিফ মাহমুদের বাবা, সেটি এনসিপির সমাবেশ ছিল, আসিফ মাহমুদের বাবা যোগ দিয়েছেন। যদি এনসিপির সাথে সংযুক্ত না হয় উনি কিভাবে দুধ দিলেন? আবার এর আগে আরো ২ মাস আগেই, আরো ২ থেকে ৩ মাস আগে আসিফ মাহমুদের বাবা তিনি বলেছিলেন একটি স্থানীয় একটি ছোট পরিসরের সমাবেশে যে যদি এলাকাবাসী সাপোর্ট করে তাহলে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন। তাহলে ঘটনাগুলো যদি আমি লিঙ্ক করি, বোঝা যাচ্ছে না যে এনসিপির হয়েই তিনি লড়ছেন সামনে? না, প্রথমত যে তথ্যগুলো আপনি দিলেন, যে একটি তথ্য যেটা ভাইরাল হয়েছিলেন, উনি একটি স্থানীয় মাহফিলে বক্তব্য দিয়েছিলেন এবং বক্তব্যে তিনি তার ছেলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কিছু বিষয় তুলে ধরেছেন এবং পাশাপাশি জনগণের সহযোগিতা চেয়েছেন, এটাই আমরা দেখেছি। কিন্তু এনসিপির কোনো প্রোগ্রামে আপনার আসিফ মাহমুদের বাবাকে আমরা এখন পর্যন্ত উপস্থিত দেখিনি। কুমিল্লার একটি সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন গত ১৯ তারিখের। আচ্ছা, তাহলে এটা সামহাও আমার কাছ থেকে এটা হয়ে গিয়েছে, কারণ হলো কুমিল্লা সেই পোস্টারে আপনাদের সভাপতি, আপনাদের আহ্বায়ক, সদস্য সচিব সার্জিস, হাসনাত, এদের ছবিও ছিল। আচ্ছা, যদি এরকম হয়ে থাকে, আমরা মনে করি যে এনসিপির ঢাকার বাইরে, বিশেষ করে কেন্দ্রীয় কমিটির বাইরে কোনো কমিটি হয়নি। তো যারা অতীতে নাগরিক কমিটির সাথে যুক্ত ছিল তারাই এখন পর্যন্ত এনসিপিকে পরিচালনা করছেন। পাশাপাশি নতুন যারা যুক্ত হবেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সদস্য প্লাস সাধারণ কিছু মানুষ মিলে এনসিপিকে বিভিন্ন এলাকায় সংগঠিত করছেন। হয়তো বা ওখান থেকে সাংগঠনিক ভিত্তি তৈরি হবে। তো যদি এরকম কিছু ঘটে থাকে যে উনি এনসিপির পক্ষ থেকে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে গিয়েছেন,
এটা যদি আমি জেনে থাকি তাহলে সেটা বিষয়ে আমি বলতে পারবো, আমি আসলে এর বাইরে কিছু বলতে পারি না। তবে এখানে নাহিদ ইসলামের বাবা ঢাকায় উনি বিএনপির একজন নেতা ছিলেন, পাশাপাশি খুব সম্ভবত উনিও এনসিপিতে হয়তোবা জয়েন করবেন, এবং সেক্ষেত্রে হয়তোবা একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলে যেভাবে জয়েন করতে পারেন সেভাবে উনি জয়েন করবেন, কাজ করতে পারেন। আসলে আমাদের এখানে কোনো অবস্থান নেই, কিন্তু একজন উপদেষ্টা থাকা অবস্থা তার বাবা যদি রাজনৈতিক দলে জয়েন করেন তখন সেক্ষেত্রে রাজনৈতিক দল কিভাবে চিন্তা করবে সেটা আমার মনে হয় সাংগঠনিকভাবে আমরা চিন্তা করতে পারি। তবে মূল বিষয়টা হলো যে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে নির্বাচন আরেকটা বিষয়, এটা বলতেই হবে যে নির্বাচন করলে যে একজন সাবেক উপদেষ্টা এনসিপির পক্ষ থেকে করতে হবে তা কিন্তু না, তিনি স্বতন্ত্র থেকেও করতে পারেন, এমনকি তিনি বিএনপিতে জয়েন করে করতে পারেন, তো সেরকম হতে পারে। মূল বিষয়টা যে ইফতার পার্টি, এটা নিয়ে অতীত অনেক আলোচনা হয়েছে বিভিন্ন প্রোগ্রামে। তো আমার মনে হয় আমিও খুব খুশি হতাম যদি সবগুলো রাজনৈতিক দল মিলে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা একটা ওপেন ফিল্ডে বড় ধরনের কোনো প্রোগ্রাম করা যেত। বাট আমার মনে হয় এখানে দল যেভাবে চিন্তা করেছে যে অল্প সময়ের ভিতরে একটা বড় আয়োজন করার ক্ষেত্রে কিভাবে ম্যানেজ করা যায় সেটা করেছে। সেটির ব্যাখ্যা দলের অনেকে দিয়েছে, আমি কেবল সমালোচনার গুলো টপিকগুলো আসলে তুললাম, যে এর আগেও সমালোচনা হয়েছে, বুঝতে পেরেছি। প্রথমত মানে এই জাস্ট শেষ করে দিচ্ছি এই বিষয়ে, সমালোচনাটাকে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি এবং আপনি নিশ্চয়ই অবগত আছেন এই আমাদের শুভাকাঙ্ক্ষীদের সমালোচনার চাপে কিন্তু আমরা সাংগঠনিকভাবে একটা শৃঙ্খলা কমিটিও করেছি, এবং সেক্ষেত্রে শৃঙ্খলা কমিটি প্রাথমিকভাবে আমাদের একজন সদস্যকে কিন্তু আপনার সাময়িক অব্যাহতিও দিয়েছেন। সো আমরা এই সমালোচনাগুলোকে আমরা খুব তিক্ততার সাথে নিচ্ছি না, বরং আমরা মনে করছি যে একটি নতুন দল হিসেবে এ ধরনের সমালোচনা আমাদেরকে চাপের মধ্যে রাখবে এবং দলটিকে এখানকার যে রাজনীতির একটা ধারা আছে, দুর্বৃত্তায়িত ধারা, সেখান থেকে যথাসম্ভব আলাদা করে নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য তুলে ধরতে এ ধরনের সমালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জি, জনাব আনিস আলমগীর, একটু আপনার কাছে জানতে চাই, আজকে কিছুক্ষণ আগেই দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ বেরিয়েছে যার মধ্যে কথা হচ্ছে এরকম যে লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর, কর্মীদের মারপিট করে দুটি ক্যাশ বাক্স থেকে 14 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে, এবং এই হামলাটি ঘটে স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে 40 জনের একটি দল। এ ধরনের অভিযোগ নিশ্চয়ই আপনিও অনেকটা পড়ছেন বিভিন্ন দলে, কিন্তু যেই অভিযোগগুলো এর আগে জনাব আলাউদ্দিন মোহাম্মদকে করছিলাম, যে সমালোচনাগুলো হচ্ছিল বা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের বিরুদ্ধে এই ধরনের নানান অভিযোগ ওঠে, কিন্তু শিক্ষার্থীরা কি একটু ছোট অপরাধ করলেই একটু বেশি সমালোচনা হচ্ছে এরকম কিছু, নাকি যে ঠিকই আছে আসলে? আপনি বলছেন যে মানে শিক্ষার্থীরা একটু বেশি সমালোচনার শিকার হচ্ছে, নাকি মনে হচ্ছে যে না তাদের সমালোচনাটা ঠিকই আছে সাধারণ মানুষ বা গণমাধ্যম বা সবখানে? হয়তো এটা অন্য কারণ। মনে করেন আপনি যুবদল বা যুবলীগ, ছাত্রলীগ, এদের কাছে কি প্রত্যাশা করেছেন? এটা তো এরকম চরিত্রেরই ছিল আপনার সাধারণ ধারণা, একটা পারসেপশন যে এগুলা সরকারি দল যখন থাকে তারা তখন এই ধরনের সুযোগ সুবিধা নেয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে যে চিত্র, যে ছাত্ররা এরকম করবে, হয়তো মানুষের এটা প্রত্যাশা ছিল না। তারা অন্য একটা লেভেলে চিন্তা করেছিল, যারা নির্দলীয় একটা ভাবনায় থাকবে, যে বৈষম্যর বিরুদ্ধে যারা কথা বলছে, কোটার বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের নৈতিক চরিত্র অনেক উন্নত হবে। কিন্তু সেটার পরে যখন তারা এই ধরনের চিত্র দেখে, যখন দেখে যে সাজ্জিস আলম এই যে গাড়ির বহর করে যাচ্ছে, সেটা কিন্তু মানুষকে স্ট্রাইক করে। তারপরে দেখে যে এরা আপনার এই যে উনি বললেন, নিজেই বললেন যে ইয়ে করছে, ইফতার করছে 5 স্টার হোটেলে, তারপর এরা চলাফেরা করে প্রাড়তে চড়ে, রিক্সায় চড়তে যে সমস্ত লোকজন। সো এইগুলো তখন তাদের চোখে লাগে। এখন এই যে আজকে যে কথাটা উঠছে, আপনি আলাউদ্দিনকে যে বিষয়টা জিজ্ঞেস করলেন যে তো উপদেষ্টার যে বাবা সম্পর্কে, তো তাকেও তো সহজ সরল একজন মানুষ হিসাবে দেখেছি আমরা। তো এখন যখন একটা চেয়ারে বসেছে, তখন দেখা যাচ্ছে যে তার বাবা আপনার লাইসেন্সের জন্য লাইসেন্স করে ফেলেছে। এই লাইসেন্স কি শুধু ইন্ডিভিজুয়ালের একটা ভুল? তা তো না। এটা হচ্ছে যে আমাদের একটা সার্বিক চরিত্রের প্রকাশ, যে আমরা ক্ষমতাকে কিভাবে অপব্যবহার করি এবং ক্ষমতার কিভাবে সুযোগটা নিই। সেক্ষেত্রে এটাকে যদি আপনি বলেন যে না, এটা একজন ব্যক্তির শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তে বা অজান্তে হয়ে গেছে, তা না। আপনি যদি আমি বলবো যে যদি এটা যদি রিপোর্ট না হতো, পত্রিকায় না আসতো, তাহলে কি সজীব ভুঁইয়া এটার জন্য দুঃখ প্রকাশ করতেন? আমার তো মনে হয় না। এবং তার বাবা একজন শিক্ষক, তার লাইসেন্স করার অধিকার অবশ্যই আছে, কিন্তু এটার সাথে তো সামঞ্জস্য, তার ছেলে যখন এই জায়গায় এসেছে,
তখন যখন করছে তখন স্বাভাবিকভাবে পারসেপশন দাঁড়ায় যে যে এই ব্যক্তি এই লাইসেন্স কেন করছে, কারণ সুবিধা নেওয়ার জন্য। এবং উনি যদি এখন লাইসেন্স বাতিলও করে তার মানে এই নয় যে উনি সুবিধা নিতে পারবেন না। সজীব ভুঁইয়ার বাবা এখনো অন্য একজনকে এই সুবিধা দিতে পারবেন, কারণ এই কালচার থেকে তো আমরা বের হই নাই। সজীব ভুঁইয়া নিজেও তো বের হতে পারেন নাই। সজীব ভুঁইয়ার পিএস এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে একইভাবে, পরপর 2টা অভিযোগ কেন উঠবে? তার মানে হচ্ছে সামথিং গলদ আছে এখানে। আর সবচেয়ে বড় যে নৈতিক যে বিষয়টা, যেটা আমরা এখনো কেউ বলছি না, আমার মনে হয় সেটা হচ্ছে যে সজীব ভুঁইয়া যেই মন্ত্রণালয়টিতে আছে সেটা হচ্ছে যে একটা দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়, সবচেয়ে কারাপ্টেড একটা মিনিস্ট্রি, যেখানে পদে পদে দুর্নীতি, ইঞ্জিনিয়ারগুলো চোরের চোর। যে আপনি যখন একটা স্থানীয় সরকার পর্যায়ে, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে এরা কি হারে মানে কন্ট্রাক্টরদের থেকে টাকা নেয়। তো সজীব ভুঁইয়া এগুলো জানে। এবং আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলগুলো বা ইভেন জাতীয় পার্টিও এই মন্ত্রণালয়টিকে তাদের নিজের হাতে রাখতেন, তাদের জেনারেল সেক্রেটারি কিংবা প্রভাবশালী কোনো একজন ব্যক্তির হাতে দিতেন। এই দেওয়ার উদ্দেশ্যই ছিল যে স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলো তাদের দলীয় লোকদেরকে ভাগ বাটোয়ারা করা, এই টাকাগুলো ভাগ বাটোয়ারা করা, এই কন্ট্রাক্টরের কাজগুলো তাদেরকে দেওয়া এবং এর মাধ্যমে নিজেদের লোকগুলোকে হৃষ্টপুষ্ট করা যে এবং অর্থশালী করা। এর কমপ্লিট হচ্ছে যে এটা দলীয় আনুকূল্য। সজীব ভুঁইয়ার মতো একটা লোককে কেন এরকম একটা পোস্ট দেওয়া মানে হচ্ছে যে ছদ্মবেশে এনসিপি এখনো ইয়েতে আছে, এই সরকারে আছে। যদি বলা হয় যে তারা সরকারে নাই, কিন্তু ছদ্মবেশে আছে। সজীব ভুঁইয়ার সহকর্মী যারা এই জুলাই আন্দোলনে রক্ত দিয়েছে, আন্দোলনের অগ্রভাগে ছিল, তারা তো এনসিপি গঠন করেছে। সজীব ভুঁইয়া যদি অন্য কোনো দলে না যায় তাহলে ধরা যায় যে তার দল এটাই, তার সাথে সম্পর্ক এটাই আছে। এটার মাধ্যমেও কিন্তু এনসিপি যে সুবিধা নিচ্ছে না সেটা আপনি কিভাবে বলবেন? সো আমি মনে করি যে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা তরুণদের উপর নির্ভর করতে চেয়েছিলাম, আমাদের যে প্রচলিত বিএনপি আওয়ামী লীগ রাজনীতির যে বাইরে একটা সতেজ লোকজন থাকবে, একটা নির্লোভ লোকজন থাকবে, সেই আকাঙ্ক্ষা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তরুণদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল তারা যে সততার সঙ্গে দল করবে, তারাই সামনের রাজনীতি আসবে, তারা একই ফুটে স্টেপে হাঁটছে। বিএনপি আওয়ামী লীগ যেভাবে করে, যে রাজনীতি করে, যেই কালচারে যাচ্ছে, তারাও এই কালচারে যাচ্ছে। তো এই জায়গায় মানুষ হতাশ হয়। এবং এই যেটা আপনি বলছিলেন যে যেটা ছাত্রদের উপর দোষ কেন বেশি যাচ্ছে, দোষ যাচ্ছে এই জন্যই কারণ সর্বত্রই দেখছে যে তাদের কাছে যে প্রত্যাশা ছিল তারা সেটা আনে নাই। তাদের সাথে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে শিক্ষাঙ্গনে তারা একটা শৃঙ্খলা নিয়ে আসবে, কিন্তু আজ পর্যন্ত দেখেন আপনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হচ্ছে, এগুলোকে কি পড়াশোনা বলে? তারা তারা পাঠ ছেড়ে দিয়ে তারা আছে রাজনীতিতে, তাদের সিংহভাগ আছে তোলাবাজিতে। সো এইগুলো যখন সামনে আমাদের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। একটা জিনিস, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সেখানে তার ক্যারিকুলাম যেটা করেছিল, একটা ফাইজলামি করেছিল, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। শিক্ষা বিমুখ ছিল অনেকগুলো, বিশেষ করে মাধ্যমিক শ্রেণীর ছেলেপেলেরা। এখন আবার তারা শিক্ষায় ফেরত আসতে চাচ্ছে, কিন্তু শিক্ষাঙ্গনে ফেরত আসছে, কিন্তু এখানে যে শৃঙ্খলার কথা, এখানে যে শ্রদ্ধার যে বিষয়টা, শিক্ষককে যে সম্মান করা, সেটা তো ধ্বংস করে দিয়েছে। এই জুলাই আন্দোলন যদি সবচেয়ে নিকৃষ্ট কোনো কাজ করে থাকে সেটা হচ্ছে শিক্ষকদের মর্যাদা হানি করা। আপনি যদি শিক্ষকদের মর্যাদা হানি করেন, শিক্ষকদের ধরে ধরে কান ধরে ধরে আপনি রেজিগনেশন নিচ্ছেন, কোনো আইন আদালত নাই, মব জাস্টিস করছেন, তখন আপনার এই প্রতিষ্ঠান থেকে এরা কি শিখবে? এরা বাইরে কোথায় যাবে? এদের পড়াশোনার, এদের সার্টিফিকেটের মূল্যায়ন কোথায় হবে? আমি সেই বিষয়গুলো নিয়ে আমাদের শঙ্কিত হতে হচ্ছে এবং আমাদের সতর্ক থাকতে হবে এই জায়গায়। যতক্ষণ পর্যন্ত শিক্ষাঙ্গনে শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি না যে এই জুলাই বিপ্লব বলেন, যা কিছু বলেন, এই সরকারের সাফল্য বলেন, কিছুই থাকবে না, সবকিছু নষ্টদের দখলে যাবে। জি, আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন জনাব নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনি শুনতেও পাচ্ছিলেন যে আমরা আসলে ক্ষমতার নানান সুবিধা নিয়ে আমরা আলোচনা করছিলাম, একটু সুবিধা অসুবিধা নানান দিক নিয়ে আসলে আলোচনা করছিলাম। একটু আপনার কাছে জানতে চাই যে এর
আগে আমরা কয়েকদিন আগে যখন এনসিপি গঠন হয় তখন আপনার দলের বলা হচ্ছিল প্রায় 20 জন এনসিপিতে চলে গেছেন। সম্প্রতি যখন আম আদমি পার্টি গঠিত হয় সেখানেও আপনার দলের নেতারা গেছেন। তো এটি আসলে কেন চলে যাচ্ছে? মানে আপনি ক্ষমতার স্বাদ দিতে পারছেন না সেজন্য, নাকি আপনার একক কর্তৃত্বের কারণে? কি কারণে? মানে এখন ক্ষমতার স্বাদ নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, একটু আপনার মন্তব্য জানতে চাই। আপনাকে ধন্যবাদ, আলোচক সহ দর্শকদেরকে শুভেচ্ছা। বাংলাদেশে একমাত্র আমরা বলতে পারবো আমরা রাজনীতিতে একটা উদাহরণ সৃষ্টি করেছি এবং এটা নতুন চর্চার শুরু করেছি। আমাদের দলের যে আমি আহ্বায়ক কমিটির পরে আমরা 21 সালে ফরমেশনের পরে 23-এ আপনার জুলাই একটা কাউন্সিলের মধ্যে দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছি। আমাদের দল 2 স্তর বিশিষ্ট কাঠামো, একটা উচ্চতর পরিষদ আর একটা নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদে আলোচনা হয়, সেটা সিদ্ধান্ত এক্সিকিউশন বা ডিসিশনটা উচ্চতর পরিষদে। আমাদের যে অঙ্গ সংগঠনগুলো ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, প্রত্যেকটা কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। আলাউদ্দিন ভাই রাজনীতিতে যুক্ত হওয়ার আগে আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদেরকে পরামর্শ দিত। দেশের বাইরে এরকম অনেক তরুণ যারা বর্তমানে সরকারের সাথে যুক্ত, বিকজ ওই আপনার ফ্যাসিবাদের জমানায় আমরা যখন একটা রাজনীতিতে এসেছিলাম, এটাই কিন্তু একটা আলোর ঝলকানি ছিল সেই জায়গা থেকে। এবং বিশেষ করে বিএনপি, জামাতের মতো প্রভাবশালী প্রতিপত্তিশালী দলগুলো যখন কোণঠাসা হয়ে যাচ্ছিল, আমরাই তো টুকটাক ছোট পরিসর হলেও আওয়াজ দিয়েছিলাম শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এবং যেহেতু বাংলাদেশে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে একটা ইতিহাস, গণ অভ্যুত্থান তৈরির ইতিহাস রয়েছে, সেই কারণে অনেকেই আমাদের মাধ্যমে সেই পরিবর্তনটা চেয়েছিল। সেখানে আমরা পর্যায়ক্রমে 2018 সালে সেই কোটা সংস্কার আন্দোলন, 2019 সালে ডাকসু নির্বাচন, 28 বছর পরে হওয়া, পরবর্তীতে 21 সালে একটা দল গঠন করা। এখন আওয়ামী লীগের আমলে বাংলাদেশের রাজনীতি ছিল এক ধরনের, এখন অন্য ধরনের একটা রাজনীতি তৈরি হয়েছে। আমার অভিজ্ঞতার প্রেক্ষাপটে যদি ধরেন, আওয়ামী লীগের এই 5ই অগস্টের পূর্বে আমাকে বিএনপি সাপোর্ট করতো, জামাত সাপোর্ট করতো, সাংবাদিকরা সাপোর্ট করতো, ইন্ডিভিজুয়াল সাপোর্ট করতো, দেশের বাইরের প্রবাসী কমিউনিটি, ফাইন্যান্সিয়ালি, বুদ্ধিভিত্তিক বিভিন্ন ধরনের। এই রেভলিউশনের পরে সেই সাপোর্টটা প্রথমত অফিসিয়ালি যদি ধরেন রাজনৈতিকভাবে বিএনপি জামাতের লোকেরা স্বাভাবিকভাবে করবে না, কারণ এখন তাদের একটা ওপেন রাজনীতির সুযোগ তৈরি হয়েছে, তারা তাদের দল গুছাচ্ছে। আদার্স কমিউনিটির মধ্যে অনেকে চিন্তা করছে যে ভিপি নূরকে সাপোর্ট করলে তো নগদ পাওয়ার কোনো জায়গাটা নেই, তার চেয়ে এখন যে ভিপি নূরের কিছু শিষ্যরা একটা দল টল গঠন করছে, তারা সরকারে আছে, কাজে তাদেরকে সাপোর্ট করলে কেউ যুব ক্রীড়া মন্ত্রণালয় ধরেন আপনার যুবকদের ট্রেনিংয়ের একটা কর্মসূচি আছে, 400-500 কোটি টাকার প্রজেক্ট, ওইটাতে পাওয়া যাবে। কেউ চিন্তা করবে মাহফুজ বা এনসিপিকে সাপোর্ট করলে আপনার টেলিভিশনে তার আপনার বিজ্ঞাপন বন্ধ হয়ে আছে, ওইখানে সে সাকসেস হবে। কেউ চিন্তা করে আপনার বিভিন্ন ধরনের কার্যক্রমে কিংবা কোনো এক জায়গায় নিয়োগ, তদবির। বাংলাদেশ তো আসলে আমাদের একটা তদবির এবং বলা চলে দুর্নীতি একটা সুবিধাবাদী জাতি। আমরা বিপ্লবী জাতি, অভ্যুত্থানকারী জাতি, যাই বলি না কেন, আমাদের রন্ধ্রে রন্ধ্রে, রক্তে রক্তে সুবিধাবাদী চরিত্র। আমি লক্ষ্য করেছি আশ্চর্যজনকভাবে যে আমাদের তরুণদের, বলতাম এই 5ই অগস্টের পূর্বে যারা খেয়ে না খেয়ে আন্দোলন করত, একটা ভাড়াও যাদের দেওয়া লাগতো না, এখন সবাই এসে খালি কাজ নিয়ে, ভাই সিটি কর্পোরেশনের এই টেন্ডার দেখেন, আমাদেরকে এটা নিয়ে দেওয়া যায় কিনা, এলজিএডিতে এই কাজ, এটা আমাদেরকে নিয়ে দেওয়া যায় কিনা। কেন? সে দেখতেছে তার বন্ধু, তার সমপর্যায়ের বন্ধু যারা এনসিপিতে গেছে, কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন তো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, ছাত্র দল, শিবির, রাজনৈতিক, অরাজনৈতিক সব ছাত্রদের একটা প্ল্যাটফর্ম ছিল। তো তাদের মধ্যে যখন সিলেকশন করতে হতে আস্তে আস্তে তারা ক্ষমতার চর্চাটা করেছে, যেটা আমি সাংবাদিক ভাইয়ের আমি শেষের বক্তব্য শুনেছিলাম, যে আমি তার সাথে একমত যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর চর্চা গত কয়েক মাসে হয়েছে, এটা আমরা লক্ষ্য করিনি। এবং আমরা উইথ ডিউ রেসপেক্ট ইউনূস স্যারকে আমরা রেসপেক্ট করি। এই যে ইউনূস স্যারকে যখন শেখ হাসিনা হ্যারাস করছিল, তখন আপনার টিভি কিংবা আজকের আলোচক বলেন, এনসিপি বলেন, ইউনূস স্যারের পক্ষে 20টা লোক প্রকাশ্যে দাঁড়ায় নেই। আমরা মশাল মিছিল করেছি, সেমিনার করেছি, কোনো স্বার্থের কারণে না। এখন আমরা ইউনূস স্যারের সরকারে নেই, কিন্তু আমি বলছি এটা স্যার যখন বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, ওইটা বলে কিন্তু ছাত্রদেরকে একেবারে তুঙ্গে তুলে দিয়েছেন। তো কাজেই যে অন্যান্য উপদেষ্টা তো ভাবছে যে প্রধান উপদেষ্টা বলছে তার নিয়োগকর্তা, তাহলে ছাত্ররা তো আমাদের তার চেয়ে উপরে, মানে ভগবানের কাছাকাছি। যেই কারণে যখন জনপ্রশাসনের এই পদায়ন পদোন্নতির কমিটি হয়, সে নাহিদ একটা গ্রাজুয়েশন করা ছেলে, যার রাষ্ট্র পরিচালনার প্রশাসনের ন্যূনতম এক্সপিরিয়েন্স নেই, তাকে দেওয়া হয় সেই কমিটির সদস্য।
সচিব, কিংবা আসিফকে দেখা হয় পুলিশের এই পদোন্নতি এই কমিটির সদস্য সচিব। স্বাভাবিকভাবে তারা তো একটা বিশাল জায়গায়, কয়েকদিন আগে যেটা ভাই বলছে বিশ্ববিদ্যালয় ছিল গণরুমে, যার চিন্তা ছিল শুধু একটা ক্যাম্পাস কেন্দ্রিক, এখন সে পুরো পুলিশ প্রশাসন মন্ত্রণালয়, তার কাছে এত লোকজন আসে, তদবির এই তার কাছে অপার সুযোগ সুবিধা, আবার তার একটা দল গঠন করছে। স্যার বলছেন যে নিয়োগকর্তা, কাজী তাদের মধ্যে আর একটা ক্ষমতায় থেকে যাওয়া কিংবা এইভাবেই ক্ষমতাকে কুক্ষিগত করে একটা দল তৈরি করে ক্ষমতায় থেকে যাওয়া, এই প্রবণতা তৈরি হতে পারে, যার ফলে তারা আমার দল না বিভিন্ন দল থেকে, যেমন রাষ্ট্র সংস্কার হাসনাত কাইমদের ভাই খুবই ভালো সৃজনশীল কিছু ছেলেপেলে ছিল, তারা ওখানে গিয়েছে, আমার দল থেকে কিছু গিয়েছে, অন্যান্য দল থেকে কিছু গিয়েছে, এমনকি বিএনপি দেখা যায় পদধারী না, বিএনপির সমর্থক, বিএনপি তো বড় দল, ওই রকম কিছু লোক গেছে, আওয়ামী লীগের সাথে ছিল তারা কিছু গেছে। এবং এই যে তরুণদের দিয়ে, আনান মাসুদ একজন ছাত্র নেতা, সে যখন চট্টগ্রাম পোর্টের শ্রমিকদের কমিটি উপদেষ্টা হয়, মানে কি ওই পোর্ট তো একটা বাণিজ্যিক এলাকা, কিন্তু অনেক ধরনের বিষয় আছে, তো তার বন্ধুরা তো চিন্তা করে মাসুদ এখানে এই পোর্টের চিফ, এখানে টেন্ডার এটা নিয়ন্ত্রণ করতেছে, আমরাও তো একটু চেষ্টা করে দেখতে পারি। এই কারণে স্বাভাবিকভাবেই আমি মনে করি আমার সাথে থাকা তরুণদের মধ্যেও অনেকের মধ্যে একটা লোভ তৈরি হয়েছে, যার কারণে ওইখানে কিছু ভিড়েছে। আবার এই যে আরেকটা পার্টির কথা বলছেন, আম জনতা পার্টি, নিজে একটা চোর ডাকাত, মানুষের টাকা মেরে হাজার হাজার কোটি টাকা মাইরে এতদিন জেলে ছিল, এখন সে একটা দল করতেছে। এখন সেই দলে আবার আমি যতদূর সুযোগ পেয়েছি, সত্যিকার অর্থে যারা আমার দলের ছেলেপেলে অভাবী, এরা দুরবস্থা আছে, এদেরকে বিপিনুর আপনার ওই আপনার টেন্ডার কাজ টাজ পদায়ন এগুলো দিতে পারছে না, তাদেরকে প্রলোভন দিচ্ছে যে তোমরা আসো, তোমাদের প্রাথমিক খরচ হিসেবে এক একজনকে 20-25 লাখ করে দেবো, আর যার এলাকায় নির্বাচন করবা প্রত্যেকে প্রোগ্রাম করবা, খরচ দেবে। এখন আমি তো তার এলাকায় যাওয়ার জন্য খরচ দিতে পারতেছি না, আমি তো 20-25 লাখ তো দূরের কথা, আমি তো 20,000 টাকাও দিতে পারছি না। এই কারণে আমি মনে করি যে ওই বামপন্থী সরে এখানে একটু উল্লেখ করবো, এই কারণে যে জাসদ একসময় যে তরুণদের একটা উন্মাদনা বা জাসদের যে মুক্তিযুদ্ধের পরপর সৃষ্টি, শেষ পর্যন্ত জাসদের টপ নেতাদেরকে আমার অভিজ্ঞতার জন্য আমি বলেছিলাম আপনাদের ফেইলিয়রটা বা এই রকমের এই পরিস্থিতিটা তৈরি হলো কেন। তো শেষ পর্যন্ত সে সময় রাষ্ট্রযন্ত্রের ক্রমাগত দমন পীড়ন, কিংবা তাদের একটা এই যে অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা পড়াশোনা শেষে তাদের একটা পরিবারের দায়িত্ব নেওয়া একটা বিষয়, কেউ বিয়ে করেছে, এরকম একটা প্রেশার। তো আমি দেখতেছি সেম জায়গাটা আমার দলের লোকেরও সেটা চাহিদা আকাঙ্ক্ষার কারণে অনেককে আমি ধরে রাখতে পারতেছি। এটা ট্রু। জি, আপনি মাঝখানে একটি কথা বলছিলেন যে ডক্টর ইউনূস যখন মামলার শিকার হচ্ছিলেন তখন অনেকেই কথা বলেনি। এটি নিয়ে আমি একটু জনাব আনিস আলমগীর একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে মধ্যপন্থী বা উদারপন্থী বুদ্ধিজীবী হিসেবে যারা পরিচিত, তারা তখন কথা বলেননি, নানান কারণে হেনস্থা, দলীয় ট্যাক্সও এরকমের ছিল, তারা এখন বলছেন কিনা সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইবো। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আনিস আলমগীর, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নুরুল হক নূর বলছিলেন যে আগে কথা বলতেন না অনেকেই, নানান কারণেই কথা বলতেন না, সেটিও আমরা বিভিন্ন সময় জেনেছি, ট্যাগ দেওয়া, তাদেরকে নানানভাবে সামাজিকভাবে হেনস্থা করা। এখন তো প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এখন কি সেই উদারপন্থী বা মধ্যপন্থী যারা বুদ্ধিজীবী রয়েছেন তারা কি আসলে সব কথা বলেন? মানে কি মনে হচ্ছে আপনার, নাকি এখনো কোনো না কোনো ভয়ে তারা শঙ্কিত আছেন? না, ভয় তো আছেই। আগে ইউনূস সাহেবকে যখন শেখ হাসিনার সমালোচনা করতেন তখন আমাদের সবার মধ্যে একটা বিষয় কাজ করতো যে উনি ব্যক্তি পর্যায়ে খুব বেশি চলে যাচ্ছেন, এবং ইউনূস সাহেবকে নির্যাতনের মাত্রা এত করা ওনার উচিত না। ইউনূস সাহেবের অনেক কিছু যে স্বচ্ছ তা না, অস্বচ্ছ ওনার অনেক কিছুই আছে। আমি ব্যক্তিগতভাবে জানি ওনার অস্বচ্ছতা আছে অনেক কিছুতে, কিন্তু সেটা নিয়ম মাফিক হবে না। সেটার জন্য তো এই হতে পারে না ওনার মতো একজন বৃদ্ধ লোক আদালতে যাবে, আদালতে লিভ থাকবে না, উনি উপর দিয়ে উঠবেন, এই জাতীয় কিছু এমন সব আমি বলবো যে নিম্ন রুচির কাজ তার সাথে করা হয়েছিল, যেগুলোর জন্য উনি সাধারণ মানুষের অনেকের এই সমবেদনা নাকি বলবেন এই শব্দটা, সেটা পেয়েছিলেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর আবার তারাই আবার দেখছে যে ডক্টর ইউনূসের চেহারা আসলে অন্যরকম, এবং শেখ হাসিনা তাকে যেভাবে মূল্যায়ন করেছে, এখন অনেকে মনে করেন যে অনেক ক্ষেত্রে ওনার সেই আচরণগুলো আসলে কাজ করেছে। ইউনূসের ক্ষেত্রে যে কথা এখন সবচেয়ে বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে উনি অনেক লোভী চরিত্রের একটা মানুষ বলে মানুষ তাকে মনে করছে, এবং ব্যক্তি স্বার্থকে উনি ক্ষমতা আসার পরেই বেশি গুরুত্ব দিচ্ছে। আপনি যদি খেয়াল করে থাকেন দেখবেন যে প্রথমে এসেই ওনার 1500 কোটি টাকার যে ওনার দুর্নীতির মামলার যে করফাকি মামলার যে রায়, সেটা
খারিজ হয়ে গেল দুদকের মামলায়। 2 দিন আগেও এটা নিয়ে আবার কথা হলো এবং আরো সহিভাবে এটা খারিজ করা হলো। তখন এত সহি হয় নাই, 2 দিন আগে এটাকে আরো সহিভাবে খারিজ করা হয়েছে। তারপরে উনি 600 কোটির উপরে, আমার মনে হয় 666 ইয়েটা ছিল, এটা একটা নির্বাহী আদেশে উনি একটা কর মওকুফ করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংকে আরো 5 বছরের জন্য কর দিতে হবে না। গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার ছিল 25%, সেটা উনি 10%-এ নামিয়ে এনেছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উনি জায়গা দিচ্ছেন। এমনকি একটা ম্যান পাওয়ার লাইসেন্স পর্যন্ত নিচ্ছেন। তো পাবলিক মনে করছে যে এই ব্যক্তি তার স্বার্থগুলো সবার আগে দেখছে। সো এই জায়গায় মানুষের অবশ্যই একটা মানুষের মধ্যে একটা ওনার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে যে উনি কি রাষ্ট্র স্বার্থ থেকে তার ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন। যখনই ক্ষমতা আসলেন তারপর পরে ওনার কাজগুলো উনি ঠিকমতো করে নিচ্ছেন। এখন ওনার সম্পর্কে যখন বলা হয় যে ওনার আসার পর কি ধরনের ইতিবাচক পরিবর্তন হয়েছে, সবাই বলছে যে আমাদের ব্যাংকিং খাতে একটা বড় ধরনের উন্নতি হয়েছে। যেখানে ব্যাংক লুট ছিল শেখ হাসিনার আমলে খুব নর্মাল ব্যাপার, লুটেরারা লুট করে করে বাইরে যাচ্ছে, ব্যাংক খালি করে দিচ্ছে, ব্যাংকে তারল্যের সংকট দেখা দিয়েছে। সেই জায়গায় এখন এসে দেখা যাচ্ছে একটা স্থিতিশীলতা এসেছে, সেটা ওই মাত্রায় আর অস্থিরতা নেই। মানুষ মানে মানে হাহাকার করে টাকা তুলতে যাচ্ছে না, এগুলো একটা পজিটিভ দিক। আবার যদি আপনি চিন্তা করেন যে আমাদের রিজার্ভও বাড়তেছে, এখন কোন প্রেক্ষিতে তাহলে বাড়ে এগুলা? কারণ আপনার এখানে তো কোনো লেনদেনই হচ্ছে না, বাইরে থেকে আপনি কোনো কিছু ওইভাবে আর কিভাবে বাড়ছে তাহলে? বাড়ছে আমাদের রেমিটেন্স দিচ্ছে, আচ্ছা, remittance আপনাদের এর ইনভেস্টমেন্ট ওইভাবে হচ্ছে না। কিছু বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে, এদের বড় ধরনের একটা সাফল্যের মধ্যে তারা বলছে যে আপনার বিদ্যুৎ খাতে 3 বিলিয়ন তারা পরিশোধ করেছে এবং সেটাকে কমিয়ে এখন 600 মিলিয়নের মধ্যে এনেছেন এবং তার জন্য বিদ্যুতের একটা স্থিতিশীলতা এসেছে বিদ্যুৎ খাতে, এবং বিদ্যুৎ খাতটাকে এরা সবচেয়ে বড় ধরনের সাফল্য হিসাবে দেখছে। কিন্তু আপনি যদি অন্যান্য ক্ষেত্রগুলোতে দেখেন, আপনার বিনিয়োগ কোথায়? আপনি বিনিয়োগের বিরাট এক সম্মেলন করলেন, সেই বিনিয়োগটা কোথায়? আপনার দেশের লোকজন বিনিয়োগ করছে না, তাদের একটা ভয় ঢুকে গেছে যে এই সরকার কতদিন থাকবে। আমি একটু শেষ করে দিচ্ছি আপনাকে, এই সরকার কতদিন থাকবে তারা সেটা এখনো জানে না। সেই অনিশ্চয়তা থেকে মানুষ বিনিয়োগ করছে না। আপনার IMF এর গল্প শুনিয়েছেন, IMF অনেক কিছু করে দেবে। IMF দেখা গেল যে তার কিস্তি বন্ধ করে দিয়েছে, এখন বলছে যে আমরা পরে দেখব। বিশ্বব্যাংক কি করেছে? বিশ্বব্যাংক 23 তারিখে, আজকে 25 তারিখ চলতেছে না, 23 তারিখে রিপোর্ট দিয়েছে যে আমাদের প্রবৃদ্ধি কমে যাবে, 3.3-তে আসবে, যেটা ছিল আগে 6। তো 6 থেকে যখন 3.3-এ চলে আসে, তাহলে বুঝতে হবে যে আমরা কোন পর্যায়ে আছি। আমি এই বিষয়ে সাউথ এশিয়ার আর 2টা দেশের উদাহরণ দিই আপনাকে, তাহলে আমরা কার সাথে প্রতিযোগিতা করছি। আফগানিস্তানের প্রবৃদ্ধি হবে 2.2, আবার পাকিস্তানের হবে 2.7। তার মানে আমরা সাউথ এশিয়ার মধ্যে এখন 3য় স্থানে আছি আমরা। সো আমাদের যেই জায়গায় ডক্টর ইউনূসের বৈশ্বিক যে পরিচিতি ছিল, যেটা দিয়ে আমাদের অর্থনীতি আগানোর কথা ছিল, IMF, বিশ্বব্যাংক, এগুলো আমাদের কাছে হাতের বিষয় ছিল, যে উনার এরকম ইন্টারন্যাশনাল উনার এত গ্রহণযোগ্যতা আছে, সেই জায়গায় আমরা দিন দিন নেমে যাচ্ছি। জনাব নুরুল হক নূর, একটু আপনার কাছে আমি আসছি আলাউদ্দিন মোহাম্মদ, তার আগে একটু জনাব নুরুল হক নূর, তার কাছে একটু জানতে চাই, যেটির কথা বলছিলেন আনিস আলমগীর ভাই, যে এই সরকার কতদিন থাকবে সেটি বোঝা যাচ্ছে না। আপনারা একটি দাবি রাজপথে করে আসছেন, গত কালকে বা পরশু দিনেও বোধহয় আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আপনারা আগে চান জাতীয় নির্বাচনের। এখনকার যে সময়, এখন এপ্রিল মাস এবং এরপরে যে সময়টি রয়েছে, যদি স্থানীয় সরকার নির্বাচন দিতে হয় তাহলে কি আসলে ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর যে দাবি নির্বাচন করা সেটি সম্ভব? তার মানে কি এক ধরনের আপনাদের এই দাবির মাধ্যমেও আপনারা একটু সরকারকে আরো বেশি দিন রাখার কথা বলছেন না? আমি যাওয়ার আগে আনিস ভাইয়ের একটা কথায় আমি তার উইথ ডিউ রেসপেক্ট তার সাথে দ্বিমত, এবং আমি বলবো এই কথাটা আমি যে ইউনূস স্যারের সমালোচনা করতে গিয়ে তিনি একটা পর্যায়ে বলছেন তার লোভী চরিত্র বা লোভী তিনি, এরকম মানুষ মনে করে পারসেপশন, এটা আমার ঠিক আছে, এটা এই কথাটা আমি একমত না। ইউনূস সাহেবের ইতিমধ্যে উনি কয়েকটা বিষয় বলেছেন। আমার সরকারের বিরুদ্ধে অনেক ক্রিটিসিজম আছে। আমি বলছি যে ডক্টর ইউনূসকে যখন হ্যারাস করা হয়,
আমরা রাজপথে মশাল মিছিল করেছি, অথচ তার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। তারপরেও বাংলাদেশের একটা অ্যাসেট হিসেবে আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম। এখনো তার এই অ্যাসেট, এটাকে আমরা দেশের জন্য কাজে লাগাতে চাই। সেজন্য আমার তার গভর্নমেন্টের ক্রিটিসিজম আছে, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ আমরা অফিসিয়ালি বলেছি। কিন্তু ব্যক্তি ইউনূসের বিষয়ে আমাদের খুব নেতিবাচক ধারণা বা ওনার বিগত কর্মকাণ্ডে আমাদের নেতিবাচক ধারণা নাই। সেখানে কর ফাঁকির কথা বলা হয়েছে বা 600 কোটি ঋণ মৌকুব, এগুলো অনেকগুলো বিষয়ে এক্স্যাক্টলি বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে ওপেন ডিসকাস করতে হলে। এগুলো আগের সরকারের অনেকটা ম্যানিপুলেশন ছিল, ফ্যাব্রিকেটেড ইস্যু ছিল। রাজনৈতিক হয়রানি করার জন্যই তো ওনাকে বিচার যদি করে তাহলে লিফটে বন্ধ রেখে এই ধরনের পৈশাচিকতা কেন? কাজে এটা বোঝাই যাচ্ছিল পলিটিক্যালি মোটিভেটেড এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল। সেই ক্ষেত্রে এখন যেহেতু তিনি চিফ মানে হেড অফ দ্য গভর্নমেন্ট, স্বাভাবিকভাবেই এই দুদক বলেন কিংবা গ্রামীণ ইউনিভার্সিটি যদি আবেদন করেছিল অনেক আগে, তারা স্বাভাবিকভাবে বিষয়গুলোকে এখন ফরওয়ার্ড করে দেবে যে এতদিন হাসিনা ফাইল নিচে ফেলে রেখেছিল, আমরা আগাই দিচ্ছি। এইখানে আমার মনে হয় না যে ওনার ব্যক্তিগত কোনো তৎপরতায় বা জড়িত ছিল। আই থিঙ্ক নিচের লেভেলের লোকেরাই তড়িৎ কাজটা করেছে। তারপরেও হ্যাঁ, সেখানে কিছু কাজ নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে, সেই সমালোচনা থাকতে পারে। কিন্তু আমরা বর্তমান এই সংকটকালীন সময় উনি তো আগ্রহ নিয়ে নাচতে নাচতে সরকারের দায়িত্ব নিতে আসে নাই, বরঞ্চ ছাত্র পলিটিশিয়ান আমরা সবাই অ্যাপ্রোচ করেছি যে তিনি এই সময়ের দায়িত্ব নেন। এখন আবার আমরা কিন্তু বলেছি যে শুরুর দিকে আমরা টাইমলাইন নিয়ে কথা বলিনি, বরঞ্চ আমরাই বলেছিলাম যে এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে আমরা একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। কিন্তু জাতীয় সরকার হয় নাই। সেখানে আমি স্পষ্টভাবে বলছি, আমার অনেক উপদেষ্টাদের সাথে ব্যক্তিগত পরিচয়ের কারণে আমি দেখেছি ওনাদের মধ্যে রাজনীতিবিদদের নিয়ে কাজ করার একটা অস্বস্তি আছে, যে কারণে ওনারা রাজনীতিবিদদেরকে একেবারে এক্সক্লুড করে দিয়েছে, গভর্নমেন্টের নেয় নেই কাউকে প্রতিনিধিত্ব। যে কারণে আমরা শুরু থেকে বলছিলাম যে এটা অত্যন্ত একটা দুর্বল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এবং আমরা বলেছিলাম যে এই দুর্বল সরকারের যেটা বয়স্ক মানুষ অনেক সময় দেখে বলে যে মাঘ মাস ওঠে কিনা সন্দেহ, তো আমি বলছিলাম এই দুর্বল সরকার নিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। তো এখনকার বাস্তবতায় অনেকগুলো নজির আমরা সেটা দেখতে পেয়েছি, যেই কারণে আমরা মনে করি যে সংস্কার যেহেতু অলরেডি প্রতিবেদনগুলো সরকার টেবিলে 15টা কমিশনের মধ্যে 9টা কমিশন রিপোর্ট দিয়েছে, রাজনৈতিক আলোচনা হয়েছে, মোটা দাগে শুধুমাত্র 2টা কমিশনের আলোচনার কিছু পয়েন্ট নিয়ে ডিবেট হচ্ছে, ইলেকশন কমিশন এবং সংবিধান কমিশন। এই সরকারের 2 বছরের 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকা না থাকা, 70 নম্বর হচ্ছে কয়েকটা পয়েন্টে। সেক্ষেত্রে সংস্কার নিয়ে কিন্তু খুব বেশি জোরালো দ্বিমত নেই। সেই জন্য আমরা বলেছি যে এই প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করে এই সময়ের মধ্যেই ডিসেম্বরে একটা নির্বাচন হতে পারে, এবং বিএনপি সহ এটা বেশিরভাগ রাজনৈতিক দল এখানে একমত। দ্বিতীয়ত, আমরা শুরুর দিকে বলেছিলাম যেহেতু স্থানীয় সরকারের প্রতিনিধি নেই, এখন সরকার প্রশাসক ডিসেম্বরের আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার প্রশাসক বসাতে যাচ্ছে। তাহলে সরকার প্রশাসক বসাচ্ছে কাদেরকে? স্বাভাবিকভাবে সরকারের যারা ঘনিষ্ঠ, উপদেষ্টাদের যারা ঘনিষ্ঠ সার্কেলের লোক, এইভাবে তো নিয়োগ পাবে। যে জন্য এলজিইডি মিনিস্ট্রি সরকার অত্যন্ত একটা ভারী মিনিস্ট্রি, গভর্নমেন্টের সিনিয়র লিডার ওই মিনিস্ট্রি চালায়। ওই যে ভাই যেটা বলছে না, ঠিক নেতা কর্মীদের ভাগ বাটোয়ারা, খাবার দাবার, লুটপাটের একটা প্রজেক্ট এখান থেকে করে দেয়, রাস্তা নয়। সেই মিনিস্ট্রি দেওয়া হয়েছে একজন অনভিজ্ঞ তরুণকে। তার মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে এইখানকার গভর্নমেন্টেরও একটা ব্লেসিংস আছে যে এরা একটা পার্টি বানাক, একটা দল করুক, কিংবা এরাও এরকম একটা খাওয়ান দাওয়ানের পার্টি চাইছেন ডিসেম্বরের আগে। যেই কারণে আমরা বলছিলাম যে না, বিশেষ ব্যক্তি ক্রাইটেরিয়া এই প্রতিনিধি দিতে পারবে না। এই জন্য আমরা বলছিলাম যে স্থানীয় সরকারের নির্বাচনটা দেওয়া যেতে পারে জাতীয় সরকারের আগে, এবং এটা আমাদের একটা দলীয় আলাপ আলোচনা, একটা পজিশন। সে কিন্তু যদি জাতীয় ঐক্যমত তৈরি না হয়, সবাই যদি একমত না হয়, তাহলে আমার দাবি মানতে হবে। আমি এটা মনে করি না। জানতে চাচ্ছি জনাব আলাউদ্দিন মোহাম্মদ, একটা মিনিট, এটা সম্পর্ক করতে চাই, আমার বিষয় না, স্থানীয় সরকার বিষয়। স্থানীয় সরকার বিষয়ে যে রিপোর্ট দিয়েছে, তারা যে পদ্ধতিতে চাচ্ছে প্রতিনিধি, ওইটা আমার একটা আজগুবি পদ্ধতি। না না, একটু এক মিনিট অ্যাড করি। আমরা দুর্নীতি লুটপাট বন্ধ করার জন্য নির্বাচনী সংস্কার আনতে চাই। ইউনিয়ন পরিষদের মেম্বাররা যদি চেয়ারম্যান বানায়, তো 9 মেম্বারকে ধরেন একজন 1 কোটি করে 9 কোটি টাকা দেবে চেয়ারম্যান হওয়ার জন্য। আপনি যে আশঙ্কা করছেন এনসিপির একজন নির্বাচিত হলো, তাহলে একটাই হলো যথেষ্ট, বাকিগুলোর কিনে নিতে পারবে, কিংবা জামাতের একজন নির্বাচিত হলো। যে আমরা সেটি আবার একটু বিস্তার আলোচনার বিষয়, সংস্কার কমিশনের সেটি বিস্তার আলোচনা আমরা একটু জাস্ট 30 সেকেন্ড অ্যাড করি। সংস্কার কমিশন তারা ফিল্ড লেভেলে কাজ করে, রাজনীতি করে, তত্ত্ব দিয়ে সবকিছু পরিমাপ করা যায় না। সুতরাং তারা
তারা যেটা বলছে ওইটা ইমপ্লিমেন্ট হবে, এই জন্য আমরা বলছি যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ সেটা আলোচনা ঐকমত্যের ভিত্তিতে আলোচনা হবে, আলাপ তারাই আলোচনা মূল হবে। stakeholder। আলাউদ্দিন মোহাম্মদ, একটু আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচন কবে হবে এটি নিয়ে রাজপথে আলোচনা হচ্ছিল, এক এক দল এক একভাবে কথা বলছিল। বিশেষ করে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, তারা অনেক আগে থেকেই চাইছিল দ্রুত নির্বাচনের। জামাতের এক ধরনের সুর ছিল বা মত বা তাদের যে মতামত ছিল সেটি কাছাকাছি আপনাদের ছিল। এই যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যখন লন্ডনে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করার পরে অনেকেই বলছেন যে তাদের মতামত কিছুটা পরিবর্তন হয়েছে। আপনারা কি রাজনীতিতে এরপরে, অর্থাৎ তাদের দুজনের এই বৈঠকের পরে কোনো পরিবর্তন দেখছেন? প্রথমত রাজনীতিতে এ ধরনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, এবং গণঅভ্যুত্থানের পর আমরা মনে করি যে এই বৈঠক আরও আগেই হওয়া দরকার ছিল। বিশেষ করে বিএনপি এবং জামাতে ইসলামী তারা দীর্ঘদিন একসাথে ফেসিবাদী আমলের জেল জুলুম সহ্য করে এই অবস্থায় এসেছে। তাদের মধ্যকার দূরত্বটা আমরা বলবো যে এটা একটা ন্যাশনাল ট্র্যাজেডি ছিল, কারণ ওই সময়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন সবগুলো দল কাছাকাছি আসার একটা সুযোগ ছিল। তো আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে সব সময় বলে আসছে যে আমরা টাইম বেসড কোনো কমিটমেন্ট কিংবা আমরা কোনো পরিকল্পনা অথবা রোডম্যাপের দিকে আমরা কখনোই বলি না, এখনো বলছি না। আমরা টাস্ক বেসড একটা অ্যাপ্রোচের কথা বলছি, কারণ আমরা আগে থেকেই বলছি যে গণঅভ্যুত্থানের পর যদি আমরা আগের রাষ্ট্রে ফিরে যাই নির্বাচনের মাধ্যমে, তাহলে আসলে গণঅভ্যুত্থানের যে কাঙ্ক্ষিত ফল, সে ফলটা আসলে জাতি নিতে ব্যর্থ হবে। দ্বিতীয়ত হলো যে আমরা এই যে জুলাই গণহত্যা হয়েছে, যদি আমরা এই গণহত্যার একটা সাবস্টেন্সিয়াল বিচার, দৃশ্যমান বিচার যদি আমরা না দেখতে পাই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে এই বিচারটা হবে কিনা এটা একটা বড় সন্দেহ থেকে যাবে। আর কোনো কারণে যদি এই বিচারটা হেলাফেলা হয়, তখন কিন্তু বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড এবং এই ধরনের ভবিষ্যতেও কোন পলিটিক্যাল কিলিংসকে কিন্তু আমরা বৈধতা দিতে যাচ্ছি। তৃতীয়ত হলো যে সংস্কার, যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, যে সংবিধানের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতার নামে নির্বাচনগুলোকে চুরি করা হয়েছে, নির্বাচন মানুষের ভোট ডাকাতি করা হয়েছে, সেই সংবিধান এবং আপনার যে প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ কিংবা অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর যদি সাবস্টেন্সিয়াল মৌলিক স্ট্রাকচারাল সংস্কারে আমরা না যেতে পারি, সংস্কার না করে যদি আবার ইলেকশনের মাধ্যমে পুরনো রাষ্ট্রে ফেরত যাই, তাহলে কিন্তু আমরা সংসদে যেতে হবে, সংবিধান সংশোধনের বিষয় এখানে আছে। একটা বিষয় আমরা বারবার ভুলভাবে চিন্তা করছি যে সংবিধান যে সংশোধন করতে হবে কিংবা এই যে এই সংস্কারগুলো করতে হবে, সংস্কারগুলো যে সংসদেই করতে হবে বা গণপরিষদ। জি, আমরা যেটা বলছি যে সংবিধান সংস্কার করবে, সংসদের তো একটা লিমিটেড এখতিয়ার আছে। সংসদ কখনোই সংবিধানে মৌলিক সংস্কার করতে পারে না। এখন সংসদ যেহেতু মৌলিক সংস্কার করতে পারে না, তো আমরা আগে থেকে বলছি এই সংবিধান 17টা সংশোধনী হয়েছে। এখন আপনার ইভেন বিএনপি থেকে আমরা দেখেছি যে প্রায় 150-র উপরে আপনার পয়েন্টেই তারা সংশোধনী চাচ্ছে, 60+। তো সেই প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এই যে কাটাছেঁড়ার সংবিধান এবং সংবিধানের আমরা মূলনীতিও পরিবর্তিত হচ্ছে, সংবিধানের যে একটা মৌলিক কাঠামোর পরিবর্তন হচ্ছে, এই কাঠামোর পরিবর্তন কখনোই নির্বাচিত সংসদ পরিবর্তনের বৈধতা রাখে না। এই বৈধতার কারণে 2/3 কারণেই কিন্তু আজকে আমরা এই অবস্থা আসতে পেরেছি। সো আমাদের দাবি খুবই স্পষ্ট ছিল এবং আমরা এখনো একই দাবিতে আছি যে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই ব্যালটে হতে পারে, যার মাধ্যমে ঐতিহাসিক যেই সাংবিধানিক যে স্বৈরতন্ত্রের দায় আমরা বহন করে চলছি সেটার মুক্তি পাওয়া যেতে পারে। আমরা একটু বিরতি নিয়ে আসি, তবে তার আগে জনাব নুরুল হক নূর, একটু আপনার কাছে জেনে একটি প্রশ্ন রেখে যেতে চাই। সেটি হচ্ছে যে আপনি এর আগে বলেছিলেন যে লুটপাটকারীরা ক্ষমতায়, বলছিলেন যদি লুটপাটকারীরা ক্ষমতায় আসেন তাহলে পরিস্থিতির বদল হবে না, মানে ফ্যাসিবাদের যে অবস্থা পরিস্থিতি সেটি বিলুপ্ত হবে না। এখন যে মাঠের পরিস্থিতি, যারা ভোট চাইছেন, নির্বাচনী দৌড়ে আছেন, সেখানে কি লুটপাটকারীরা আছেন কিনা সেটি একটু আপনার কাছে জানতে চাইবো। তো তার আগে একটু বিরতি নিয়ে এসে দর্শক ফিরছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা ফিরছি। জনাব নুরুল হক নূর, যেটি আপনার কাছে এর আগে জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন লুটপাটকারীরা থাকলে আসলে পরিস্থিতির পরিবর্তন হবে না। এখন যারা রাজপথে রয়েছেন, আপনি কি দেখছেন যে লুটপাটকারীরা আছে না নাই? না, লুটপাটকারীদের পাশাপাশি আমি আমাদের জনগণের ক্রিটিসিজম করব, জনগণের অংশ হিসেবে। আমরা ওই যে ভালো ভালো বক্তৃতা দেয়, টকশোতে ভালো লোক, এই যে ধরেন আনিস ভাই ভালো কথা বলে, আপনি ভালো সাংবাদিক, গ্রামে যান ভোট আপনারা দিবেন না, ওই যে পুরানো মার্কা দল মনন মগজে ঢুকছে, ওর বাইরে অনেক ক্ষেত্রে চিন্তা করতে পারে না। তারপরে যদি ভোটের আগের রাইতে কিংবা 3-4 দিন আগে 1000 টাকা 1500 টাকা হাতে দিয়ে দেয়,
ওই বদির মতো লোককেও তারা ভোট দিয়ে বানাই ফেলায়। তো এই জন্য আমরা বলছিলাম যে নির্বাচন কমিশনের কিছু উদ্যোগ নেওয়া দরকার, যে এই পেশি শক্তি এবং কালো টাকার প্রভাব নির্বাচনে যেভাবে হ্রাস করা যায় এবং এই দুর্নীতিবাজ লুটেরারা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, তার বিধান করা দরকার। পাশাপাশি আমাদের জনগণকে সচেতন করতে এই নতুন রাজনৈতিক দল সহ ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা ব্যাপক ক্যাম্পেইন করা দরকার। এটা আমরা বিদেশি যে সমস্ত এনজিওগুলো কাজ করছে তাদেরকেও বলছিলাম যে আপনাদের তো অনেক প্রজেক্ট আছে, ফান্ড টান্ড আছে, যেহেতু বিদেশি, জনগণকে একটু সচেতন করার ক্ষেত্রে কিভাবে আসলে একটা উদাহরণ রাখা যায় একটু চেষ্টা করেন। কিন্তু আলমগীর ভাই বলেছে আবার জনগণ কার উপরে আস্থা রাখবে, দেখছে তো যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। যে এই সময়ের যে ছাত্র যুবক তরুণদেরকে ঘিরে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তারা আওয়ামী লীগের বিএনপির পুরানো রাজনৈতিক স্টাইলের দেশ গাড়ি নিয়ে তাদের শোডাউন দেওয়া লাগে, বসুন্ধরা, ওরিয়ন, বেক্সিম, ওই আপনার এসালম কিংবা এরকম মাফিয়া গ্রুপের টাকা পয়সা নিয়ে ইফতার পার্টি করা লাগে, আপনার দলীয় কার্যক্রম করা লাগে। মানুষ তো দেখে যে সেম। এই কারণে কিন্তু জনগণের দোষের পাশাপাশি আসলে এই জাতির দুর্ভাগ্য, সেটা ভালো নেতৃত্ব পাচ্ছে না, ভালো রাজনীতি পাচ্ছে না। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু পরিবর্তন হয়। একটু আপনার কাছে জানতে চাই, প্রসঙ্গের বাইরে যেহেতু সংস্কার নিয়ে আলোচনা হয়, নারী সংস্কার কমিশন নিয়ে একটি আলোচনা, বিশেষ করে ইসলামী দলগুলো তারা পুরো সংস্কার কমিশনই বাতিল চায়। অন্যান্য কমিশনের ক্ষেত্রে হয়তো মতের অমিল হলে সেই মতটি দ্বিমত করছে, কিন্তু ইসলামী দলগুলো একেবারে কমিশনই বাতিল চাইছে। আপনাদের অবস্থান কি একটু ছোট করে জানতে চাই। না, আসলে সংস্কার কমিশন নিয়ে অল্প সময়ে কথা বলা খুব টাফ, কারণ বিশেষ করে নারী সংস্কার কমিশনের কিছু প্রস্তাব সত্যিকার অর্থেই এখানকার জনমতের প্রতি ফলন ঘটছে কিনা এটা নিয়ে শঙ্কা থেকে যায়। পাশাপাশি এখানে ইসলামিক দলগুলোর এখানে একটা দাবি আছে যে তারা এখানে সংস্কার কমিশনের যারা সদস্য ছিলেন তারা প্রায় সবাই একটি ঘরানার ব্যক্তিত্ব এবং সবাই এনজিও, সুশীল সমাজ এবং বিদেশি ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা আছে। মূলত এর বাইরেও কিন্তু বাংলাদেশের নারী উদ্যোক্তা আছে এবং গ্রামীণ শক্তিশালী নারী আছে, প্রশাসনে নারী আছে, রিটায়ার্ড এখানে বিচারপতি আছেন, তাদেরকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়নি। এর মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশে যেহেতু শুধুমাত্র মুসলিম না, সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্লাস এখানে হিন্দু বিবাহ আইন, যে হিন্দু সম্পত্তি আইন, এগুলোর প্রতিও কিন্তু এখানে খুব বেশি আপনার সুবিচার করা হয়েছে বলে মনে হচ্ছে না। যদিও এটা ভিতরে ঢুকলে এটা বিতর্কের অবকাশ আছে অনেকগুলো ব্যাপারে, বাট আমার মনে হয় এখানে যে রিলিজিয়াস গোষ্ঠীগুলো, বিশেষ করে মুসলিম পারিবারিক আইন 1963 দ্বারা মুসলিম যে বিবাহ এবং সম্পদ বন্টনের যে ধারাগুলো এখানে আছে, হিন্দুদের জন্য কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আপনার আইন হয় নাই। তো এই জায়গায় কিন্তু হিন্দুরা মূলত কাস্টমসের মাধ্যমেই, তাদের যে প্রচলিত প্রথা আছে তাদের মাধ্যমে এখন পর্যন্ত তাদের সম্পত্তি বন্টন, তাদের বিবাহ রেজিস্টার্ডের আপনার প্রথাই আসছে বা জাস্ট কয়েক বছর আগে মাত্র। তো সেই জায়গায় যদি আপনার পুরোপুরি এখানে ধর্মীয় যেই কাস্টমস আছে, বিধান আছে, এগুলোর বাইরে গিয়ে একেবারে আপনার ওয়েস্টার্ন ধাঁচের যে ইভেন ডিভোর্সের পরও দুজনই সমান সম্পত্তি পাবেন, যে ক্ষেত্রে আসলে সম্পত্তিতে নারী হিস্সা নিয়ে তর্ক শেষ হয় নাই, সেখানে আপনার আপনাদের প্রস্তাবটা কি তাদের প্রস্তাবের কিছু কিছু জায়গায় সংশোধন চান বা দ্বিমত পোষণ করছেন, নাকি পুরো এখানে একটা বিষয় হলো যে প্রথমত যেই প্রশ্নটা উঠেছে যে এই কমিশনের যারা মেম্বার আছে তারা আসলে ইনক্লুসিভ কিনা, তারা এখানকার যে সংখ্যাগরিষ্ঠ নারী সেটা তো গঠনের সময় আসলে প্রশ্ন করা উচিত ছিল। এখন প্রস্তাব দেওয়ার পরে যদি গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়, সেটি আসলে ঠিক হচ্ছে কিনা। আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে এটা নিয়ে আমাদের অবস্থান কি। তো আমরা যে তাদের যে সংস্কার প্রস্তাবটা এসেছে, এই প্রস্তাবগুলোর প্রতিটি ধারা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা আসলে সংখ্যাগরিষ্ঠ নারীর উপর চাপিয়ে দেওয়ার এখানে একটু আপনার কাছে জানতে চাই, যেটি আবার নতুন করে একটু ভাবনার বিষয়, ভারত পাকিস্তানের যে একটি যুদ্ধাংদেহী মনোভাব এবং যুদ্ধের প্রস্তুতি দেখা যাচ্ছে, এটি আমাদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে, আমাদের স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের স্থিতিশীলতা ভঙ্গ করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা পাওয়ার জন্য। এটা নিয়ে গত 2-3 দিন ধরে আমাদের একটা কল্পনা হচ্ছে যে আসলে কি হতে যাচ্ছে। এটা স্বাভাবিকভাবে ভারতীয় বা অন্যান্য অঞ্চলের বিশ্লেষকরা যেভাবে বলেন যে কাশ্মীরে যে 26 জন নিরপরাধ লোককে যে সন্ত্রাসী হামলায় মারা হলো, এটার একটা বিষয় হচ্ছে যে এটা সত্যিকার অর্থে একটা সন্ত্রাসী হামলা এবং এটা পাকিস্তানের ইন্ধনে হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের একটা বক্তব্যকে কেন্দ্র করে কাশ্মীর ইস্যুতে নিয়ে তার বিষয়ে তার বক্তব্যকে নিয়ে মনে হচ্ছে যে সেখান থেকে একটা কলকাঠি হতে পারে। আবার নিরপেক্ষ বিশ্লেষকরা ধরে নেন যে এটা দিয়ে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিয়ে আসলে মোদি তার নিজের অভ্যন্তরীণ কিছু ফায়দা নিতে চান, যেটা 2019 সালে
আপনার ফুলওয়ালা হামলার পর যে উনি যেটা করেছেন বালাকোট জি। স্ট্রাইক করেছিলেন, জি। সেই স্টাইলে কিছু করতে চান। ইতিমধ্যে আপনি জানেন যে পানি বন্ধ করে দিয়েছে তাদের সিন্ধুর। তারপরে সেটাকে কেন্দ্র করে সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের জন্য উদ্বেগের যে বিষয়টা, পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করা, পশ্চিমবঙ্গের ইলেকশন খুব সামনে আছে এই, এবং পশ্চিমবঙ্গের নেতারাও দেখবেন যে আপনি বাংলাদেশ বিরোধী বক্তৃতা দেওয়া শুরু করেছে। বাংলাদেশের এই জায়গায় অবশ্যই সতর্কতার দরকার আছে। সতর্কতা এই সেন্সে যে আমাদের কথাবার্তায় খুব সাবধান হতে হবে। আমাদের আমি একটা সেকেন্ডে শেষ করে দিচ্ছি আপনাকে। আমাদের নিরপেক্ষতা, আমরা দুই প্রতিবেশী সহাবস্থানে বিশ্বাস করি, সহাবস্থান ঠিক রেখে আমরা চলতে সেটা হবে এবং করবো। আমাদের আরেকটা বিষয় হচ্ছে সাবধান আমাদের হওয়ার সয়েল তাগিদ যাতে কোনোভাবে ভারতের বিরুদ্ধে আমরা যাতে ব্যবহার করতে না দিই। পারি সেদিকে নজর দেওয়ার পরামর্শ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। ধন্যবাদ সবাই।